সোমালিয়ান জলদস্যু যে কত দুর্ধর্ষ হতে পারে তার একটি নজির আবারও আমরা দেখলাম। রিসেন্টলি এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশে একটি কার্গো জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ান জলদস্যুরা। বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে ভারতীয় নৌবাহিনী এই জাহাজটি এবং সাথে 17 জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তাদের সফল অভিযানে 35 জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল। প্রফেশনালি এবং সাকসেসফুলি এই অপারেশনটি কন্ডাক্ট করার জন্য ভারতীয় নৌবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় সোমালি জলদস্যু নয়, বরং বাংলার মাটিতে ব্যাংক দস্যু। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক কিছু নীতিমালা এবং প্যারামিটার অনুসরণ করে 54টি ব্যাংকের উপর অ্যানালাইসিস কন্ডাক্ট করে। আর এই অ্যানালাইসিসটি করার পর বাংলাদেশ ব্যাংকে এক ভয়াবহ চিত্র উঠে আসে। আর বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টে 54টি ব্যাংকের মধ্যে 38টি ব্যাংকে দুর্বল মানের ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়। আর ব্যাংকগুলোর হেলথ বিবেচনা করে ব্যাংকগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়: রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। ব্যাংক দস্যুদের ভয়াবহ থাবায় যে কয়টি ব্যাংক রক্তাক্ত হয়ে গেছে সেগুলো হলো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড। এই ব্যাংকগুলোর বর্তমান ফিনান্সিয়াল হেলথ খুবই পুয়ার এবং সেই বিবেচনা করে ব্যাংকগুলোকে বর্তমানে রেড জার্সি পরানো হলো। এছাড়াও আরও কিছু ব্যাংক অ্যালার্মিং সিচুয়েশনে রয়েছে, সেগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ম্যাগনা ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক লিমিটেড। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যে তথ্য দেওয়া হলো, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশে টোটাল নন পারফর্মিং লোনের পরিমাণ বর্তমানে 145 লাখ করোড়। আর এর মধ্যে যে 12টি ব্যাংককে রেড জোনে রাখা হয়েছে সেই ব্যাংকগুলোতে প্রায় 90 লাখ কোটি টাকা নন পারফর্মিং লোন হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এই 12টি ব্যাংকে টোটাল নন পারফর্মিং লোনের পরিমাণ প্রায় টোটাল নন পারফর্মিং লোনের 62%। সো এই 12টি ব্যাংকে বর্তমানে অর্থনৈতিক বিপর্যয় এবং ভয়াবহতা বলার আর অপেক্ষা রাখে না। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এই যে টোটাল নন পারফর্মিং লোন 145 লাখ করোড়, এই টাকাগুলো যদি রিকভার করা যেত তাহলে নতুন করে কতগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে স্থাপন করা যেত, নতুন করে কতগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যেত। আমার তো পার্সোনালি মনে হয় সাউথ কোরিয়ার মতো একটা দেশে বাংলাদেশ উন্নীত হতো। একটি দেশে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সে দেশের অর্থনীতিতে অক্সিজেনের মতো কাজ করে, অথচ বাংলাদেশের আর্থিক খাতে একটি ভয়াবহ চিত্র উঠে আসলো। কিন্তু ইন্টারেস্টিংলি বর্তমানে আমাদের নীতি নির্ধারণী মহল এই দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে জোড়া লাগানোর জন্য ব্যস্ত। কিন্তু কেন এ ধরনের একটি পরিস্থিতি আর্থিক খাতে আমরা দেখতে পাচ্ছি, এটার কারণ কি? এই খাতে দুর্নীতি হয়েছে কিনা, দুর্নীতি হয়ে থাকলে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু কোনো কথাবার্তা কিংবা কোনো সমালোচনা হচ্ছে না। এখন মাথা ব্যথার কারণ হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে সবল ব্যাংকের সাথে জোড়া লাগানো যায়। আর এই রিপোর্ট থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ভয়াবহ রকমের দুর্নীতি হয়েছে আর্থিক খাতে। এখন ক্যাপিটাল মার্কেটের কিছু তথ্য যদি আমরা দেখে নিই, 2010 সালে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের যে জিডিপি রেশিও ছিল সেটি 28.5%। আর বর্তমানে ক্যাপিটাল মার্কেট জিডিপি রেশিও হচ্ছে 10.2%। এখানেও কিন্তু একটা করুণ চিত্র আমরা লক্ষ্য করছি, যেখানে ভিয়েতনামে ক্যাপিটাল মার্কেট জিডিপি রেশিও বর্তমানে 60%, আর ইন্ডিয়াতে সেটি 95%। 2010-11 সালের একটি পরিসংখ্যানে আমরা দেখেছিলাম বাংলাদেশে টোটাল ইনভেস্টরের সংখ্যা প্রায় 30 লক্ষ। আর গত এক যুগ পরে আমরা এখন যে ডাটা পাচ্ছি সেটি কোনো পরিসংখ্যানে 20 লাখ কিংবা কোনো পরিসংখ্যানে 22 লাখ। এক্সাক্ট ডাটা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে এটি নিশ্চিতভাবে বলা যায় বড় একটি সংখ্যা বিনিয়োগকারী তারা ক্যাপিটাল মার্কেট থেকে
লিভ করেছেন। কিন্তু গত এক যুগে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ডেভেলপড হয়েছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করেছে, কর্মসংস্থান যেভাবে বৃদ্ধি হয়েছে, সো এই এক যুগ পরে এসে সেটি 30 লক্ষ থেকে 50 লক্ষ কিংবা 60 লক্ষ হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু বর্তমানে 20 লক্ষ কিংবা 22 লক্ষ হোয়াট এভার দ্য কোয়ান্টিটি, যে সংখ্যাটা যাই হোক না কেন, এটি আসলেই খুবই দুঃখজনক একটি ফিগার। সো আর্থিক খাতে যেভাবে একটা অ্যানালাইসিস কন্ডাক্ট করা হলো, আমরা রিকোয়েস্ট করব ক্যাপিটাল মার্কেটের উপর এ ধরনের একটি আন্তর্জাতিক মানের একটি অ্যানালাইসিস করা হোক, এবং আমরা এই রিপোর্টে হয়তো এখানেও একটা বড় ধরনের দুর্নীতির চিত্র আমরা খুঁজে পাব। হয়তো এ ধরনের রিপোর্ট করা হয়েছে, কিন্তু আমরা আলটিমেটলি এ ধরনের কোনো রিপোর্ট পাবলিশড হতে এখনও দেখিনি। সো বিভিন্ন সময় আমাদের নীতি নির্ধারণী মহল কিংবা আমাদের ক্যাপিটাল মার্কেট যারা বিশেষজ্ঞ, তারা বিভিন্ন রকমভাবে ক্যাপিটাল মার্কেটে গ্রো না করার জন্য বিভিন্ন রকম কারণ দেখিয়ে থাকে। রিসেন্টলি যেমন বলা হচ্ছে গুজবের কারণে মার্কেট ডেভেলপড হচ্ছে না, অনেক সময় বলা হয় যে ভালো মানের কোম্পানি এনলিস্টেড হয়নি এই মার্কেটে পর্যাপ্ত পরিমাণে, এবং অনেক সময় বলা হয় যে রিটেল ডমিনেন্ট একটি মার্কেট, যে কারণে এই মার্কেট ডেভেলপড হতে পারছে না। এখন কোশ্চেন হলো, গত এক যুগে কি এই যে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথ হওয়া উচিত ছিল, আমরা দেখিয়েছিলাম বাংলাদেশের জিডিপি যদি অন অ্যান অ্যাভারেজ 6% করে গ্রো হয়, ইনফ্লেশন যদি 5 থেকে 6% থাকে, তাহলে অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর 11% করে গ্রোথ হওয়ার কথা ছিল। এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট গত এক যুগে কেন ডেভেলপড হয়নি, কেন গ্রো করেনি, এটি একটি বিগ কোশ্চেন। এখন বিশেষজ্ঞদের কাছে আমার একটি প্রশ্ন, এটি কি গুজবের কারণেই ডেভেলপড হয়নি? রিসেন্টলি কিছু কিছু বিশেষজ্ঞ মনে করছেন ম্যাক্রো ইকোনমিক কিছু ফ্যাক্টরের কারণে মার্কেট ফল করছে, কিন্তু কোশ্চেন হচ্ছে গত এক যুগে বাংলাদেশের মার্কেট ফ্লারিশ করেনি কেন, এটি একটি বিগ কোশ্চেন। তবে কিছু কিছু বিশেষজ্ঞ আইডেন্টিফাই করেছিলেন যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে, এবং বিভিন্ন আলোচনায় আমরা এটি ফোকাস করেছিলাম বাংলাদেশের মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট পরিমাণ আস্থার সংকট রয়েছে, যার কারণে এই মার্কেট গ্রো করেনি। এবং আরেকটি আলোচনায় আমরা বলেছিলাম বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশের জনগণের, ইনভেস্টরদের সম্পৃক্ততা ডে বাই ডে খুবই ভয়ানকভাবে কমে যাচ্ছে। ইনভেস্টররা এই মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই মার্কেট বিমুখ হয়ে পড়ছে। এবং এটি কেন হচ্ছে, এটা যদি ঠিকমতো আইডেন্টিফাই করা হয়, ঠিকমতো অ্যানালাইসিস করা হয়, তাহলে দেখা যাবে এখানে একটা ভয়াবহ দুর্নীতির চিত্র আমরা হয়তো খুঁজে পাব। তো এখন আমার মূল যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যেহেতু আর্থিক খাতে মানে বড় ধরনের আর্থিক খাতে বড় ধরনের দুর্নীতি হলো, এবং একটি ভয়াবহ রিপোর্ট এবং চিত্র আমরা খুঁজে পেলাম, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট মঙ্গল গ্রহ থেকে তো লোকজন এসে পরিচালনা করেনি, এই আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো না কোনোভাবে এই মার্কেটের সাথে জড়িত ছিল। এবং আমি মনে করি তারা ব্যাংকিং খাতকে যেভাবে রক্তাক্ত করেছে, এই পুঁজিবাজারকেও তারা সেভাবেই রক্তাক্ত করেছে, যার কারণে সাধারণ বিনিয়োগকারীরা এই মার্কেট বিমুখ হয়ে পড়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পৃথিবীর যেগুলো ইমার্জিং মার্কেট, সেখানে যেভাবে ফরেন ইনভেস্টমেন্ট হয়, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট না আসার অন্যতম একটি কারণ হচ্ছে এই মার্কেটটি ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার, এটি গত এক যুগ ধরে নন পারফর্মিং মার্কেট হিসেবে, পরিত্যক্ত একটি মার্কেট হিসেবে অবস্থান করছে। সো একজন ইনভেস্টর হিসেবে ওনারা যখন এই চার্টটি দেখছেন, এখানে যেহেতু তারা ইয়ার বাই ইয়ার কোনো গ্রোথ তারা তেমন একটা দেখছে না, সো তারা ন্যাচারালি তারা ইন্টারেস্টেড হচ্ছে না এই মার্কেটে ইনভেস্ট করার জন্য। আরেকটি বিষয় আমি বলবো, এই যে ব্যাংকিং খাতে 1,145 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হলো, এই মার্কেটের 30 লক্ষ বিনিয়োগকারীর একটি প্রাণের দাবি ছিল এই মার্কেটকে যদি গভর্নমেন্ট 30,000 crore যদি ফান্ড দেওয়া হতো, বিশেষ করে আমাদের মার্কেট মেকার তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করার কথা, কিন্তু এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের মার্কেট মেকারের হাতে মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতো ফান্ড নেই। অথচ 30 লক্ষ বিনিয়োগকারীর সাথে দেশের অর্থনীতির সাথে গভর্নমেন্ট এগিয়ে আসতে পারত। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় এমনও রিপোর্ট দেখেছি, প্রাইভেট ব্যাংকগুলোর যদি কাউকে পছন্দ হয় তাকে কিন্তু 4-5 হাজার কোটি টাকাও দিয়ে দিচ্ছে ব্যক্তিবিশেষকে।
তারা নামে বেনামে প্রতিষ্ঠান খুলে 4,000, 5,000, 10,000 কোটি টাকাও নিয়ে যাচ্ছে। আর এই ব্যাংক দস্যুরা সোমালিয়ান দস্যুদের থেকেও কিন্তু ভয়ঙ্কর। এই কারণেই আমি আজকের টপিকটি একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম। এটাই ছিল আজকের বক্তব্য। বন্ধুরা, আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।